অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, কেউ নষ্ট করতে পারবে না, বললেন প্রধানমন্ত্রী। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে আঘাত হানতে পারে কাল সন্ধ্যায়। এমপি আনারকে আরও 2 বার হত্যার চেষ্টা করেছে শাহীন, কলকাতায় যাচ্ছে ডিবি টিম। 125তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা, নজরুলের শিক্ষায় অসাম্প্রদায়িক সাম্যের সমাজ গড়ার অঙ্গীকার। বাংলাদেশ সীমান্তে আরও 45,000 রোহিঙ্গার আশ্রয়, রাখাইনে সংঘর্ষ বাড়ার আশঙ্কায় জাতিসংঘ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, কেউ চাইলেও সেটা নষ্ট করতে পারবে না, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম বর্ণ নয়, আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। মূল শেকড় হচ্ছে 8ম শতকে প্রতিষ্ঠিত। গণভবনে অনুষ্ঠানে যোগ দেন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৌদ্ধ ধর্মীয় বড় এ অনুষ্ঠানে সাক্ষাৎ করতে পারায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ সব ধর্মের মানুষের রক্তে অর্জিত, তাই তো সকল ধর্মীয় উৎসবেই একাত্তা সব ধর্মের মানুষ। প্রধানমন্ত্রী বলেন, মানব কল্যাণই আওয়ামী লীগের বড় কাজ। বাংলাদেশের সব থেকে সুন্দর জিনিস হলো প্রত্যেকটা মানুষ কিন্তু সব ধর্মের উৎসবে কিন্তু যোগ দেয়। প্রকৃতপক্ষে যার যার ধর্ম সে পালন করবে, এটা হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, কিন্তু এই ধর্মহীনতা বলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে কিন্তু সেটা স্পষ্ট, আমরা সেটা স্পষ্ট করেছি। দেশটাকে আমরা গড়ে তুলতে চাই, এখানে কোনো ধর্ম বর্ণ বলে কোনো কথা নেই, আমরা মানুষের জন্য কাজ করি। ধর্মীয় উন্মাদনায় বাংলাদেশের অসাম্প্রদায়িকতাকে কেউ নষ্ট করতে পারবে না বলেও স্পষ্ট জানান সরকার প্রধান। সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকে আবার চেষ্টা করে বাংলাদেশে ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন মানসিকতা, বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোনো হতদরিদ্র ও ভূমিহীন থাকবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস্থানের সাথে জীবন জীবিকাও তারা পালন করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নিজেদের এলাকার উন্নয়নে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র থেমে নেই। পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। অল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসায়ীদের পড়ে যাওয়া স্বপ্নই নতুন আঙ্গিকে হতে যাচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান। সেই আঙিনায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের নির্মাণযজ্ঞের। আধুনিক জীবনযাপনে বাস্তবায়িত সরকারের নানা উদ্যোগ সংরক্ষণে নগরবাসীকে একগুচ্ছ উপদেশ দেন প্রধানমন্ত্রী। লাল বাতিটা যেন জ্বলে না থাকে, লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে, যাতে বিল কমে। পানির বিল যাতে কমে, ওই কল ছিঁড়ে রেখে ওই কাপড় কাচছেন, অথবা কেউ দাড়ি শেভ করছেন, অথবা কেউ দাঁত মাজছেন, সেটা করবেন না। রিকশাওয়ালা থেকে দিনমজুর সবাই আধুনিক বাসস্থানে বসবাসের সুযোগ পাবে বলে আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়,
মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। মনে রাখতে হবে, জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, এই যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করার। শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না। আবার ওই রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে লন্ডনে থেকে বিএনপি নেতার ষড়যন্ত্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতা রক্ষারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্থাপন করেছি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কাল সন্ধ্যা নাগাদ আঘাত হানবে দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে। ঝোড়ো হাওয়া সহ জলোচ্ছ্বাসের শঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এদিকে দুর্গত এলাকার মানুষকে সহায়তায় কাজ শুরু করেছে 80,000 স্বেচ্ছাসেবক। শুকনো খাবার ও অন্যান্য উপকরণ সহ প্রস্তুত রয়েছে 4,000 আশ্রয় কেন্দ্র। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস মতে রোববার সন্ধ্যায় খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়া অংশে আঘাত হানবে রেমাল। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলাসমূহকে অধিকতর প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ ভাটার সময়ে আঘাত এলে 3 থেকে 5 ফুট এবং মধ্যরাতে জোয়ারে স্থলভাগে আঘাত হলে 7 থেকে 10 ফিট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। রেমালের অগ্রভাগের প্রভাবে দেশজুড়ে প্রচণ্ড বায়ুপ্রবাহ, বর্ষণ সহ ভারী বৃষ্টিপাত হবে। সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে 300 মিলিমিটার। সংকেত 1 নম্বর থেকে আমরা 3 নম্বরে চলে আসছি, যেহেতু উত্তর বঙ্গোপসাগর এখন দুর্যোগে আক্রান্ত হচ্ছে, আর যেহেতু এটা সাগরের একদম মধ্যভাগ দিয়ে আসতেছে, সুতরাং এটার ডানে বামে চতুর্দিকেই শক্তি সঞ্চয় করার জন্য যে পরিবেশ সেটা এখানে রয়েছে, তাতে রাত 9টায় এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার একটা মানে সিগনেচার বা সম্ভাবনা আমরা এখানে পাচ্ছি। এরই মধ্যে শনিবার দিনে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল উপলক্ষে সবাই সতর্ক থাকুন। ঝড়ের বর্তমান গতিবেগের বিশ্লেষণে মধ্যরাত নাগাদ এটি বিপজ্জনক পর্যায়ে যাবার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ভূমিধসের সংখ্যা বেশি থাকায় পাহাড়ি এলাকার মানুষকে সরে যেতে বলা হয়েছে। ভারী বর্ষণ, এখানে উইন্ড হতে পারে, এখানে জলোচ্ছ্বাস হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো সুযোগ নেই অবহেলা করার, আমাদের অতি গুরুত্বের সাথে মানে কনসিডারেশনে নিতে হবে। সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলো। এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়নে বোর্ডের জরুরি সভা করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। 4,000 আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার, শিশু খাদ্য ও গোখাদ্যের ব্যবস্থা করা হয়েছে। উপকূলে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সেনাবাহিনী সহ স্থানীয় প্রশাসন। 4,000 আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলো আমরা প্রস্তুত রেখেছি। আগামী সম্ভাবনা কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি যে জিআর গ্যাস, জিআর চাউল, আমাদের খাদ্যদ্রব্য, শুকনা খাবার, টিন এবং যে সমস্ত বন্যার জন্য দরকার সেগুলো আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া জনগণের জানমাল ও সম্পদের সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে তৎপর থাকার আহ্বান জানানো হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
এমপি আনোয়ারুল আজিম আনারকে এর আগেও 2 বার হত্যার চেষ্টা করেছেন আখতারুজ্জামান শাহীন। ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য দেন সংস্থার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এছাড়া তদন্তে আজকালের মধ্যেই কলকাতায় যাচ্ছে ডিবির 3 সদস্যের টিম। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর আগেই আনারকে হত্যার পরিকল্পনা করে তার বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীন। প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনারকে অপহরণ করে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়। কলকাতার একটা টিম কাজ করছে, যারা 4 সদস্যের, তাদের কাজও এখনো শেষ হয় নাই। তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্যের একটা দল আমরা জিও পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরে হইতে পারে। হত্যার পেছনে পূর্ব শত্রুতা অথবা টাকা পয়সার লেনদেনের বিষয় থাকতে পারে বলেও মন্তব্য করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2 বার প্ল্যান হয়েছে। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। 3য় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। এমপি আনার হত্যায় সরাসরি জড়িত শিমুল ভুইয়া পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। 5টা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সুষ্ঠু বিচার ও মূল পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি করেছে আওয়ামী লীগ। কালীগঞ্জে নিহত সংসদ সদস্যের বাসভবনের সামনে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু ও সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানী সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের বড় ভাই কোটচাঁদপুর পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি। কেন? এর বিচারও আমি চাই। জন্মজয়ন্তীতে সাম্যের কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বিশিষ্টজনেরা বলেন, মুক্তি, মানবতা আর অসাম্প্রদায়িক চেতনার কবি চিরকালই প্রাসঙ্গিক। 25 মে জাতীয় কবির জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এরশাদ আলীর ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। সূর্যের আলো ফুটতেই জাতীয় কবি কমপ্লেক্সে সমবেত হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ফুল হাতে আসেন সাধারণ মানুষ। বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 125তম জন্মদিনে ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধি। নজরুলের আদর্শ আজও প্রেরণা বলে জানান বিশিষ্টজনেরা। তিনি অসাম্প্রদায়িক মানবতাবাদী একজন কবি, যিনি মানুষের মুক্তির জন্য কথা বলেছেন, মানুষের মুক্তির জন্য লিখেছেন। কবির যে সব গ্রন্থ সব কিছুর একটা ট্রান্সলেশন হোক, খালি ইংলিশে না। আমরা চাইবো এটা যত আরো ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয়। কবির সর্বজনীন সৃষ্টির আবেদন সব সময়ের জন্য প্রাসঙ্গিক বলে জানান কবি ও সঙ্গীত শিল্পীরা। চেতনাগতভাবে অন্তরের দিক থেকে অবিভক্ত বাংলার স্বপ্ন লালন করতেন। তার যে দর্শন, তার যে ভাবনা, সেটি যদি আমরা ধারণ করতে পারি, আমরা সত্যিকার অর্থে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারব। কবির জন্মদিনকে ছুটি ঘোষণার দাবি পরিবারের। সকল বাঙালির কাছে যাতে কাজী নজরুল পৌঁছে যায়, সেই হিসেবেই আমি সবসময় এই দাবিগুলো করে এসেছি। শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নজরুল পাথেয় হয়ে থাকবেন। তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে।
নজরুলের আদর্শ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, এবং সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন গান কবিতায় স্মরণ করে কবিকে। মানব মুক্তির কবি কাজী নজরুল ইসলাম ১২৫ বছর পরও বাঙালির মজ্জায় অস্থিমজ্জায় চিরজাগরুক। আগত সুধীজনরা বলছেন, নজরুলের দর্শন, চিন্তা, চেতনা তার সমগ্র সৃষ্টি সম্ভার যুগে যুগে পথ নির্দেশনা দেবে বাঙালিকে। কাজী নজরুলের সমাধিসৌধ থেকে আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের রাখাইন থেকে আরও প্রায় ৪৫,০০০ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে। এই অবস্থায় বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা। বান্দরবান সীমান্তে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। রাখাইনে সংঘর্ষ আরও বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমারের রাখাইনে গেল নভেম্বর থেকে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে লড়াই চলছে। সম্প্রতি বাংলাদেশ সীমান্তের কাছে বুথিরং ও মংডু শহরে লড়াই তীব্র রূপ নিয়েছে। আরাকান আর্মি ওই শহর দুটি দখলে নিলে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেয় সেনাবাহিনী। আবারও হত্যা লুটের শিকার হয় রোহিঙ্গারা। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল জানান, রাখাইন থেকে সম্প্রতি প্রাণ বাঁচাতে পালিয়ে প্রায় ৪৫,০০০ রোহিঙ্গা নাফ নদীর তীরে বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপদ আশ্রয়ের জন্য অপেক্ষা করছেন। Some of the most serious allegations concern incidents of killing of Rohingya civilians and the burning of their property. An estimated 45,000 Rohingya have reportedly fled to an area on the Naf River near the border with Bangladesh, seeking protection. জানান, তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বাংলাদেশ সহ অন্য দেশগুলোকে তাদের সহায়তা করার অনুরোধ জানান তিনি। বাংলাদেশে আগে থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক সংহতি নিশ্চিত করার আহ্বান জানায় সংস্থাটি। রাখাইনের সহিংসতা এখনই শেষ হচ্ছে না উল্লেখ করে মাত্রা আরও বাড়ার স্পষ্ট ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে জাতিসংঘ। মিয়ানমারের চলমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশ। যৌথ বিবৃতিতে মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে অন্য দেশগুলোকে এগিয়ে আসার তাগিদ দিয়েছে তারা। এদিকে বাংলাদেশে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা বাড়ায় বান্দরবন ও কক্সবাজার সীমান্তের প্রায় ১০০ কিলোমিটার এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। বেড়েছে নজরদারি। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দুর্নীতি জিইয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বললেন দুদক চেয়ারম্যান। নাগরিক সচেতনতা বৃদ্ধির তাগিদ। শাহাদাত নামে আনসার আল ইসলামের নতুন জঙ্গি গ্রুপ, রিক্রুটিং শাখার প্রধান সহ ৩ জন গ্রেফতার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। দুর্নীতি জিইয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আয়োজিত দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু আইন দিয়ে দুর্নীতি কমানো যাবে না, তাছাড়া দুর্নীতি রেখে উন্নয়ন হলেও সেটি টেকসই হবে না বলে মত দেন তিনি। দুর্নীতি রোধ করতে সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন দুদক চেয়ারম্যান। গত ২ বছরে দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। দুর্নীতি রেখে দেশের উন্নয়ন করা সম্ভব না এবং উন্নয়ন হলেও এটা টেকসই হবে না, এবং দেশ এগিয়ে যাওয়ার জন্য আমাদের দুর্নীতি একটা পর্যায়ে নিয়ে আসা উচিত। কারণ পৃথিবীতে দুর্নীতি নাই এমন কোনো দেশ নেই, যতই সভ্য দেশ হোক না কেন। তবে আমরা দুর্নীতি মুক্ত দেশ আমরা চাবো, তবে আমাদের একটা সহনীয় পর্যায়ে আসে, আমরা সম্মিলিতভাবে সবাই কাজ করি। আইন, শুধুমাত্র আইন দ্বারা দুর্নীতি কমানো সম্ভব না, নাগরিক সচেতনতার সৃষ্টি না হলে।
শাহাদাত নামে নতুন জঙ্গি গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহ করছে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম। রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে শাহাদাত গ্রুপের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন সহ 2 প্রশিক্ষককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কটি উগ্রবাদী বই। কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলেন তারা। তবে সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নাম বদলে শাহাদাত নামে কার্যক্রম পরিচালনা করছিলেন। গোপনীয়তা রক্ষায় বিশেষ অ্যাপ ব্যবহার করত জঙ্গিরা। অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে অনেককে। প্রধান রিক্রুটার অর্থাৎ ইসমাইল হোসেন, সে হচ্ছে আনসার ইসলামের মতাদর্শী এবং আফগানিস্তানের তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে এবং আনসার আল ইসলামের মতাদর্শী হয়ে আল কায়দার মতাদর্শকে সামনে রেখে সে বাংলাদেশে রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে। ভর্তিতে অটোমেশন পদ্ধতির কারণে বিপাকে দেশের সব বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী সহ কর্তৃপক্ষ। এই সমস্যার সমাধান প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। রাজধানীর সিডাপ মিলনায়তনে বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়ন এবং ভর্তি প্রক্রিয়ায় চলমান শিক্ষার্থী সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী AK মোমেন বলেন, চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি MA মুবিন খান অভিযোগ করেন, অটোমেশন পদ্ধতির মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজ সেক্টর ধ্বংসের নীল নকশা চলছে। সামাজিক বনায়নের নামে দেশে রোপিত হয়েছে বিপুল সংখ্যক বিদেশি গাছ। সাময়িক লাভের আশায় প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস করে গড়ে তোলা হয়েছে মনোকালচার বা একোকৃষি। এতে আর্থিক ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন বেশি, ভারসাম্যহীন জীববৈচিত্র্য। অঞ্চলভিত্তিক সবুজায়ন নীতিমালায় ব্যাপক হারে দেশজ গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। অপরিকল্পিত গাছ নিয়ে শিউলি শবনমের 2 পর্বের 21 স্পেশালের 2য় পর্ব আজ। সুন্দরবনের পর দেশের 2য় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল হবিগঞ্জের রেমাকালেঙ্গা। সংরক্ষিত ও বন্যপ্রাণীর অভয়ারণ্য এই বনাঞ্চলে পাওয়া যায় কয়েকশো প্রজাতির উদ্ভিদ, লতাপাতা, গাছ। আছে বন্য শূকর, হরিণ, বাঘ, মাছ, সাপ, পাখি সহ বিভিন্ন ধরনের প্রাণীও। কিন্তু এমন বৈচিত্র্যময় বনাঞ্চল ধ্বংস করে কক্সবাজারের রামু রাবার বাগান, সিলেটের চা বাগানের মতো স্থানে একক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা হলে তখনই প্রকৃতিতে ভারসাম্যহীনতা তৈরি হয় বলছেন বিশেষজ্ঞরা। বিদেশি প্রজাতির গাছ লাগালে সমস্যা কী হয়? তারা যেহেতু নতুন পরিবেশে আসে, তারা অ্যাগ্রেসিভ নেচারে থাকে। সে দ্রুত পানি শোষণ করবে, দ্রুত নিউট্রিয়েন্টস বেশি খাবে, মাঝে মধ্যে নেটিভের সাথে যুদ্ধ করার জন্য সে টক্সিক সাবস্টেন্স ছেড়ে দিতে পারে, কারণ তাকে টিকতে হবে। বাকিদেরকে, নেটিভদেরকে সে সেখানে জায়গা দেয় না। এর ফলে সুপেয় পানির সংকট, লবণাক্ততা, ভূমির অনুর্বরতা, ভূমিধস, নদীতে পলি জমা, বন্যা সহ বিভিন্ন দুর্যোগের মুখে পড়ে পুরো দেশ, যার আর্থিক ক্ষতির মূল্য অপরিসীম দাবি বিশেষজ্ঞদের। বড় বড় গাছগুলো কেটে, দেশি গাছগুলো কেটে আমি বিদেশি গাছ লাগা দিলাম, তাহলে আমার সকল লেয়ারের গাছগুলো সব কেটে ফেলতে হবে। একটা গাছের জন্য, মনোকালচারের জন্য জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। এই সমস্যাগুলো যদি আমি ইকোনমিক ইয়াতে যদি কনভার্ট করি, তাহলে এটার ক্ষতি হচ্ছে $1 বিলিয়ন। দারিদ্র্য বিমোচনে আসবাব ও জ্বালানি কাঠের জন্য আমদানি করা দ্রুত বর্ধনশীল গাছ লাগানো হলেও এসব বনায়নে গুরুত্ব দেওয়া হয়নি পরিবেশ সুরক্ষার বিষয়টি। ফলে গাছ কাটার সাথে সাথে ধ্বংসপ্রায় পশু পাখি, প্রাণ প্রকৃতি, মরুকরণের মুখে দেশ। আমি যখন একটা স্তর কাটবো, সেখানে আরেকটা স্তর বাকি থাকবে, তাহলে এই স্তরে যে সকল পশু পাখি নির্ভর ছিল, এরা বাকিটাতে গিয়ে আশ্রয় নেবে। তাহলে এটা কাটার পর সেখানে গাছ লাগাই দিলাম, 2 বছর 3 বছরে তারপরের স্তরটা কাটলাম। এখন যেটা হচ্ছে, আমি গাছ লাগাচ্ছি 10 বছর মেয়াদে, 10 বছর পরে পুরো জায়গা আমি ক্লিন করে ফেলতেছি। তাহলে আমি কেয়ার করতেছি না সেখানে গাছের সাথে কি জড়িত ছিল। 15-20 বছরের গাছগুলি কাটা হচ্ছে, কিন্তু তার প্রতিস্থাপন কী হবে সেটি আর এই পরিকল্পনাতে যুক্ত না থাকাতে একটা মরুকরণের প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ছে। বিভিন্ন এলাকার মাটি ও প্রকৃতির ধরন অনুসারে গবেষণার মাধ্যমে সবুজায়ন নীতিমালা প্রণয়ন এবং শাল সহ আদি বৃক্ষগুলো ফিরিয়ে আনার তাগিদ পরিবেশবিদদের।
আমাদের একটা পরিকল্পিত সবুজায়ন নীতিমালা তৈরি করা দরকার। সেখানে প্রতিস্থাপন নীতিমালা, কর্তন নীতিমালা, কোন গাছ লাগাবো তার নীতিমালা এবং কোথায় কীভাবে লাগাবো তার অভিভাবকত্ব কীভাবে হবে সেটা নির্ধারণ করা দরকার। প্রকৃতির ভারসাম্য রক্ষায় দেশ জুড়ে ব্যাপক হারে বিলুপ্ত প্রায় ঔষধি, ফলদ, বনজ বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর পরামর্শও তাদের। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা, তবে উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম থাকায় দুশ্চিন্তায় চাষিরা। দাম বাড়ানোর দাবি তাদের। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী পাকা ধান। ফলনও হয়েছে ভালো। বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় পুরোদমে ধান কাটা শুরু করেছেন কৃষকরা। বিঘা প্রতি ধানের ফলন ২১ থেকে ২৫ মণ। তবে গেল বছরের চেয়ে সার, বীজ, পানি, কীটনাশক খরচ বেড়েছে। এর ফলে চলতি বোরো মৌসুমে বেড়েছে ধানের উৎপাদন খরচও। বর্তমানে ধানের দাম চলছে মণ প্রতি ১০৫০ থেকে ১১০০ টাকা। কিছুদিন আগে ১৩০০ টাকা উঠলেও বৃষ্টির পর থেকে দাম কমেছে। এতে ধানের উৎপাদন খরচ উঠবে কিনা সংশয় কৃষকদের। কেউ ২৬ মণ, কেউ ২২ মণ, কেউ ২১ মণের নিচে কেউ ধান বিঘা প্রতি আসেনি। যেভাবে ব্যয় সেভাবে ধানের যেভাবে বাজার, এই বাজারে কিন্তু আসে না। বৃষ্টির আগে যেহেতু বাজার ছিল, ওই বাজারটা থাকলেও হয়তো একটু লাভ হতো। প্রায় ২ থেকে ২৫০ টাকা গতবারের তুলনায় কম। ফলন একটু আছে, গতবার থেকে একটু ভালো আছে। এবার ৪০০০ টাকা বিঘা কাটতেছি, তার মধ্যে আমাদের পোষাচ্ছে না, যে জিনিসের দাম বেশি। এদিকে কৃষি বিভাগ বলছে এবার ধানের ফলন ভালো হয়েছে, দামও ভালো। জমির ৮০% ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলার নির্দেশ দিচ্ছেন কর্মকর্তারা। ৮০% জমির ধান পরিপক্ব হয়ে গেলে কিন্তু সেটা আমাদের কর্তনের নির্দেশনা থাকে এবং আমাদের খামার যান্ত্রিকীকরণের আওতায় আসলে যে কম্বাইন হারভেস্টারগুলো দিয়ে ইতিমধ্যেই আসলে দিনে এবং রাতে ধান কর্তন হচ্ছে। চলতি বোরো মৌসুমে হাকিমপুর উপজেলায় ৭৬১৬ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ইতোমধ্যে অন্তত ১৫% জমির ধান কাটা শেষ হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিটি কর্পোরেশনের উদাসীনতায় ময়মনসিংহে ভবন নির্মাণ নীতিমালা মানছে না কেউ, বিপর্যয়ের আশঙ্কা। আইসিজের নির্দেশ মানছে না ইসরায়েল, রাফায় অভিযান অব্যাহত। দেখছেন সন্ধ্যা ৭টার একুশে সংবাদ। থাইরয়েড হরমোনজনিত রোগ অসংক্রামক রোগ, এমন প্রতিপাদ্যে পালিত হল বিশ্ব থাইরয়েড দিবস। এই উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন লাইন ডিরেক্টর নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম DGHS এর প্রফেসর ডাক্তার রুবেদ আমিন, ACEDBর ফাউন্ডার চেয়ারম্যান ডাক্তার ফরিদ উদ্দিন, কো চেয়ারপারসন প্রফেসর ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, প্রফেসর ডাক্তার তাবাসসুম পারভিন সহ অনেকে। নতুন প্রজন্মকে থাইরয়েড থেকে রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। ময়মনসিংহ নগরীতে বহুতল ভবন নির্মাণে কেউ তোয়াক্কা করছেন না বিল্ডিং কোডের। বিশেষ করে বেশিরভাগ ভবনে রাখা হচ্ছে না অগ্নি নির্বাপন ব্যবস্থা। আকাশ ছোঁয়ার এই প্রতিযোগিতায় অনেকটাই উদাসীন সিটি কর্পোরেশনও। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে বহুতল ভবন নির্মাণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ২০১৮ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর পেরিয়েছে ৬ বছর। নগরীতে নির্মাণ হচ্ছে একের পর এক বহুতল ভবন। তবে অগ্নি নিরাপত্তা পরিকল্পনা উপেক্ষা এবং বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ করায় দিন দিন বাড়ছে নানান ঝুঁকি। এ নিয়ে চিন্তিত সাধারণ নগরবাসী। তাদের দাবি, তদারকি নেই সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। যে ভবনগুলি করা হয়েছে সিটি কর্পোরেশনের নিয়ম বহির্ভূতভাবে, কোনো নিয়মই মানা হয়নি সিটি কর্পোরেশনের, যেটার জন্য আমরা খুবই আতঙ্কিত। এই জন্য আমরা শঙ্কিত। অনুরোধ করি সিটি কর্পোরেশনকে যাতে তারা বিল্ডিং কোড মেনে কাজ করার জন্য তারা তদারকি করে। নাগরিক আন্দোলনের নেতারাও বলছেন, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি। যে হাই রাইজ বিল্ডিং হচ্ছে, কিন্তু আপনার ফায়ার
সার্ভিসের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই না, যাও হয়তো নকশায় আছে কিন্তু বাস্তবে নাই। ভবন নির্মাণে বাড়ির মালিকরা নিরাপত্তা ব্যবস্থা রাখছেন না, স্বীকার করেছেন জেলা ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তারা যদি ফায়ার সার্ভিসের আইন, ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান এবং অগ্নি নির্বাপন যে ব্যবস্থা, সেফটি প্ল্যান এবং সেফটি যদি বাস্তবায়ন না করে, সেক্ষেত্রে আসলে আমাদের পক্ষে, ফায়ার সার্ভিসের পক্ষে একা এটা সবকিছু করা সম্ভব হয় না। তবে সিটি কর্পোরেশন বলছে ফায়ার সেফটি ছাড়া কোনো ভবন নির্মাণের অনুমতি দেয়া হয় না, আর যারা ইমারত নির্মাণে বিধিমালা মানছেন না তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। দেখা যাচ্ছে যে অনেকে রাখে, আবার অনেকে পর্যাপ্ত করে রাখে না, আবার যেগুলো রাখে সেগুলো দেখা যাচ্ছে তাদের যে ডিস্টিংগুইশ আছে সেগুলো ডেট ওভার হওয়ানো। যেখানে আমরা ব্যত্যয় বা বিচ্যুতি পাচ্ছি সেটা তাৎক্ষণিকভাবে আমরা মানে ভেঙে দেওয়া প্লাস লেআউট অনুযায়ী হচ্ছে কিনা এইগুলো অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় 224টি বহুতল ভবন রয়েছে, এর অধিকাংশের নির্মাণেই মানা হয়নি বিল্ডিং কোড। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। জমকালো আয়োজনে মোটর ব্র্যান্ড ফোটনের আধুনিক প্রযুক্তি সমন্বিত নতুন সিরিজ অমার্ক ই এর 2টি মডেল চালু করল এসিআই মোটরস। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা অটোমোটিভ শোতে নতুন কমার্শিয়াল ভেহিকেল দুটির উদ্বোধন করেন ফোটন মোটর গ্রুপের জেনারেল ম্যানেজার এরিক। নতুন সিরিজ অমার্ক ই এর 1.5 টন এবং 3 টন ছাড়াও এসিআই এর টিএম সিরিজের আরও কমার্শিয়াল ভেহিকেল থাকছে এবারের শোতে। যে কোনো পিকআপ কিনলে রয়েছে আকর্ষণীয় উপহার। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, কেউ নষ্ট করতে পারবে না, বললেন প্রধানমন্ত্রী। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে আঘাত হানতে পারে কাল সন্ধ্যায়। এমপি আনারকে আরও 2 বার হত্যার চেষ্টা করেছে শাহীন, কলকাতায় যাচ্ছে ডিবি টিম। 125তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা, নজরুলের শিক্ষায় অসাম্প্রদায়িক সাম্যের সমাজ গড়ার অঙ্গীকার। বাংলাদেশ সীমান্তে আরও 45,000 রোহিঙ্গার আশ্রয়, রাখাইনে সংঘর্ষ বাড়ার আশঙ্কায় জাতিসংঘ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।